জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি যেই যে CBT-1 হয়েছিল তার 16 তারিখের সেকেন্ড শিফটের সায়েন্সের কোশ্চেন নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে? তোমরা যারা যারা মানে গ্রুপ ডির পরীক্ষা দিবে বা রেলের যে 2026-এ যেসব এক্সামগুলো আছে সেই সবের জন্য যেসব পরীক্ষা দিবে, তার জন্য সায়েন্সের জন্য প্রিভিয়াস ইয়ার হচ্ছে সব থেকে বেস্ট ফ্যাক্ট। আমি তোমাকে যেই কোশ্চেন আছে সেই কোশ্চেনের সম্বন্ধে ডিটেলস তো বলবোই, প্লাস যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমি তোমাকে প্রত্যেকটা বলে দেবো। মানে তোমার কি একটা কোশ্চেনে কি 4টা অপশন আছে, মানে তুমি একটা কোশ্চেন থেকে মিনিমাম 1 2 3 4 4টা কোশ্চেন এমনি জানতে পারছো। 30টা করে প্রশ্ন জিজ্ঞেস করে, 30টা থেকে 4 30 কত 120টাও যদি হয়, 120টাও যদি না হয় তো তুমি 100টা প্রশ্নের রিভিশন তোমার হয়ে যাবে। ঠিক আছে? তাই এই ক্লাসটা বলবো তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো। দেখার পর যদি তোমাদের পছন্দ কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। আর যদি কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো সেখানে তুমি ওই পয়েন্টটা আমাকে কমেন্টে ওই টাইমিংটা বলে দিবা, আমি তোমাকে আবার নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো। কেমন? তো চলো শুরু করা যাক। বলছে নিচের কোনটি উপভোক্তাদের মানে কনজিউমারের একটি শ্রেণী নয়? মাংসাশী নাকি প্রযোজক নাকি পরজীবী নাকি তৃণভোজী? দেখো, এটাকে বলা হয় ইকোলজিক্যাল পিরামিড। ঠিক আছে? এক সেকেন্ড। এটা হচ্ছে তোমাদের ইকোলজিক্যাল পিরামিড। এই পিরামিডের সব থেকে নিচে যে থাকে সেটা হচ্ছে তোমাদের উৎপাদক। কেমন? উৎপাদক। এখানে কে থাকে? এটাকে ইংরেজিতে বলা হয় প্রোডিউসার। কেমন? প্রোডিউসার। মনে রেখে দিও। এখানে হচ্ছে কি যত তোমাদের উদ্ভিদ আছে এরা হচ্ছে তোমাদের প্রোডিউসারের আওতায় পড়ে। কেন? কারণ উদ্ভিদ কি করে? সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে। মানে কি উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারছে, মানে এ হচ্ছে কি উৎপাদক হয়ে গেল। বাকি যে তোমরা দেখছো এই তৃতীয়ক, দ্বিতীয়ক আর প্রাথমিক, এই তিনটাই তোমার হচ্ছে উপভোক্তা। উপভোক্তা মানে কি এরা হচ্ছে উপভোগ করে, এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। উপভোক্তা। ঠিক আছে? ইংরেজিতে এটা বলে কনজিউমার। ঠিক আছে? কনজিউমার। কেমন? দেখো, এই তিনটার মধ্যে প্রোডিউসার যে আছে, এই প্রাথমিক মানে প্রোডিউসার এ কি উৎপাদক হয়ে গেল, এ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারছে। প্রাইমারি কনজিউমার, এটাকে আমরা তৃণভোজী প্রাণী বলি। ঠিক আছে? তৃণভোজী মানে কি এ হচ্ছে নিজেদের খাদ্য উদ্ভিদের কাছ থেকে গ্রহণ করে। ঠিক আছে? তৃণভোজীর মধ্যে কি আসতে হবে? গরু, ছাগল, ভেড়া, এরা হচ্ছে তৃণভোজীর মধ্যে আসবে। দ্বিতীয়, এটাকে বলা হয় মাংসাশী। কেমন? এটাকে বলা হয় মাংসাশী। মাংসাশী প্রাণী হচ্ছে যারা হচ্ছে নিজেদের খাদ্যের জন্য তৃণভোজী মানে মানে তৃণভোজীকে নিজেদের খাদ্য হিসাবে গ্রহণ করে। যেমন বাঘ, সিংহ, শিয়াল, ভাল্লুক, এরা কি করে? এরা মাংসাশী প্রাণী, এরা নিজেদের খাদ্য মানে যারা তৃণভোজী যেসব, যেমন গরু, ভেড়া, ছাগল, এদেরকে অ্যাটাক করে, এদেরকে খায়। তৃতীয়, এরা হচ্ছে সর্বভুক, এরা হচ্ছে আমরা মানুষ। সর্বভুক। ঠিক আছে? এ কি করে? এ নিজেদের খাবারের জন্য এই তিনটাকেই নিজের মানে খাদ্য হিসাবে গ্রহণ করে। আমরা শাকসবজিও খাই, মাংসও খাই, তাই না? সবকিছু খাই। এবার দেখো, এই যে ইকোলজিক্যাল পিরামিড, এই পিরামিড 3 প্রকারের হয়। ঠিক আছে? ইকোলজিক্যাল পিরামিড, এটা কয় প্রকার বললাম? 3 প্রকার। প্রথম হচ্ছে পিরামিড অফ নাম্বার। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে পিরামিড অফ এনার্জি। তৃতীয় হচ্ছে পিরামিড অফ বায়োমাস। কেমন? পিরামিড অফ নাম্বারে কি হয়? যখন নিচ থেকে উপরে যাওয়া যায়। ঠিক আছে? দেখো, পিরামিড অফ নাম্বার যখন নিচে থেকে উপরে যাওয়া যায়। ঠিক আছে? নাম্বার মানে কি? সংখ্যা। মানে এটা বলতে চাই যখন তুমি নিচে থেকে উপরে যাবে তখন তোমার সংখ্যা কি হবে? কমতে থাকবে। মানে যে পিরামিড অফ নাম্বার যেটা আছে সেটা কি হবে? সংখ্যায় কমতে থাকবে। মানে দেখো, সব থেকে বেশি আছে কি উদ্ভিদ, তার থেকে একটু বেশি আছে তৃণভোজী, তার থেকে একটু বেশি আছে, সরি, সব থেকে মানে বেশি আছে কি উদ্ভিদ, তার থেকে একটু কম তৃণভোজী, তার থেকে একটু কম হচ্ছে মাংসাশী, তার থেকে কম কি মানে সর্বভোগ মানুষ, এরা হচ্ছে সংখ্যাতে কম। তারপর কি বললাম? পিরামিড অফ এনার্জি। মানে দেখি এ হচ্ছে তোমার 100% এনার্জি তৈরি করছে, নিজের খাদ্য নিজেরা তৈরি করছে। যখন তৃণভোজী একে খাচ্ছে তখন কি এই এর 100%-এর মাত্র এই তৃণভোজী 10% হচ্ছে নিজের মানে এনার্জি গ্রহণ করতে পারছে এখান থেকে। যখন মাংসাশী প্রায় তৃণভোজীকে খাচ্ছে তখন কি এর 10% মানে এই যে 10% তার 10% মাংসাশী গ্রহণ করতে পারে, 1%। যখন সর্বভোগ এই মাংসাশীকে খাচ্ছে তখন কি এই এর টোটাল এনার্জির মাত্র 10% মানে মানে কনজিউম করতে পারছে, মানে কি 0.1%। মানে এর মানে কি যে নিচ থেকে উপরে যাওয়ার সময় এনার্জি লেভেল 10% করে মাত্র মানে এনার্জি লেভেল মাত্র 10%ই গ্রহণ করতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে পিরামিড অফ এনার্জি। মানে কি 10 মানে কমে যাচ্ছে উপরে, যত উপরে যাচ্ছে তত কি এনার্জি লেভেল কমে যাচ্ছে। পিরামিড অফ বায়োমাস। পিরামিড অফ বায়োমাস, নিচ থেকে যারা উপরে যাচ্ছে, যখন নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, আপরাইট পিরামিড বলে, তখন কি হচ্ছে মানে যেই এদের দ্রব্যমান আছে, মাস আছে, সেটা তো কমছেই। আর নিচ থেকে যখন উপরে যাচ্ছে কিনা তখন এরা বায়োমাস তৈরি করতে পারে, তাই না? এই জন্য এদেরকে কি বলে? ইকোসিস্টেমে এদের পিরামিড অফ আপরাইটে গেলে সবকিছুই অ্যাকচুয়ালি কমতে কমতে থাকে। ঠিক আছে? যেমন দ্রব্যমান কি তুমি 100 মানে 200-300 কেজির গাছ দেখতে পাবো, কিন্তু 200-300 কেজির মানুষ দেখতে পাবো না, বাঘ দেখতে পাবো না, তাই না?
চলো, বুঝতে পারলে? এবার কোশ্চেনে আসো, দেখো। বলছে নিচের কোনটি উপভোক্তাদের একটি শ্রেণী নয়? মাংসাশী তো উপভোক্তা। প্রযোজক মানে কি? এটা হচ্ছে নির্মাতা। নির্মাতা মানে কি? যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছে, তাই না? তার সঠিক অ্যান্সার কি হবে? প্রযোজক। পরজীবী কি? অন্যের উপর নির্ভরশীল। তৃণভোজী কি? এই হচ্ছে নির্মাতার উপর নির্ভরশীল, তাই না? চলো, নেক্সট কোশ্চেন দেখো। বলছে পার্টি এবং রেস্তোরাঁয় থার্মোকলের ডিসপোজেবল জিনিসপত্র ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, এই অনুশীলনকে উৎসাহিত করে। ঠিক আছে? দেখো, এটা না তোমার কমন সেন্সের প্রশ্ন, যেটা তুমি এমনি তুমি পেরে যাবে, তোমার পড়তেও হবে না। তো কি বলছে? আমরা অজৈব পচনশীল বর্জ্য বৃদ্ধি করছি, আমরা খরচ কমাচ্ছি এবং ডিসপোজেবলের ব্যবহার করা সস্তা করছি। এটা কোনো কথা হলো? এই জন্য আমরা করছি বলো? বলছে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে আমাদের উদ্বেগ বৃদ্ধি করছি। এই ডিসপোজেবল যেগুলো বিক্রি হচ্ছে থার্মোকল, সেগুলো তো পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে না, না? আমরা বর্জ্যকে জৈব জলীয় করে তুলছি। থার্মোকল কোনোদিনও জৈব যৌগ হবে না। কেন? কারণ থার্মোকল কি বলতো? থার্মোকলকে বলে ইপিএস বলা হয়। ইপিএস, এক্সপেন্ডেড পলিস্টাইরিন। ঠিক আছে? এ কি করে? 100 বছরও যদি তুমি একে রেখে দাও না মাটির নিচে, এই 100 বছরেও এ নিজেকে পচবে না। ঠিক আছে? এ কি করবে? না পচে বিভিন্ন ছোট 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 মাইক্রোপ্লাস্টিকে বিঘটিত হয়ে যাবে। ঠিক আছে? মানে ভেঙে যাবে। তারপর কি করবে? এ মাটির সাথে মিশে যাবে। মাটির সাথে মিশে যাওয়ার পরে কি হবে? যে মাটি থেকে যে আমরা জল পাচ্ছি, তারপর মাটি, এগুলো কি খারাপ হয়ে যাবে? খারাপ হয়ে যাওয়ার কি করবো? মানে খারাপ কি করে হবে? খারাপ হয়ে যাওয়ার পরে আমরা যে মাটি থেকে জল নিচ্ছি, যে সবজিপত্র লাগাচ্ছি, সেগুলোর মধ্যে এই মাইক্রোপ্লাস্টিকগুলো ঢুকে যাবে। যার ফলে কি আমাদের শরীরের জন্য খারাপ, তাই না? তার মানে কি এটা জৈব জলীয় তো তোলা যাবে না। বলছে আমরা অজৈব পচনশীল বর্জ্য বৃদ্ধি করছি। হ্যাঁ, থার্মোকল হচ্ছে একটা অজৈব পচনশীল, মানে পচবে না, এই মাইক্রোপ্লাস্টিকে ভেঙে যাবে, একদম ছোট ছোট, তাই না? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার তোমার অপশন নাম্বার এ। কেমন? চলো, নেক্সট কোশ্চেন দেখো। বলছে দণ্ড চুম্বকের চারপাশের চৌম্বক ক্ষেত্র রেখাগুলি কি নির্দেশ করে? দেখো, এটা একটা দণ্ড চুম্বক আছে, ঠিক আছে? এটা আমি ধরে নিলাম এটা নর্থ পোল, এটা সাউথ পোল। কেমন? দেখো, যখন এখান থেকে কি হয়, মানে চুম্বকীয় রেখা নর্থ পোল থেকে বেরাই, গিয়ে সাউথ পোলে গিয়ে ঢুকে যায়, নর্থ পোল থেকে বেরাই, সাউথ পোল থেকে ঢুকে যায়, এরকম চলতে 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 থাকে। ঠিক আছে? এরকমও চলতে থাকে, এরকম নর্থ পোল থেকে বেরাচ্ছে, সাউথ পোল থেকে ঢুকে যাচ্ছে। এটা থেকে আমরা প্রথম কি বুঝতে পারি? যে দণ্ড চুম্বকের যে চুম্বকীয় ক্ষেত্র আছে, ঠিক আছে, সেটা কি হয়? সেই রেখাগুলো মানে নর্থ ধ্রুব পোল থেকে সাউথ পোলের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে? আর ভেতরের দিকে এটা কি দণ্ড চুম্বকের বাইরে, আর দণ্ড চুম্বকের ভেতরে কি হয়? সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে এই রেখাগুলো প্রবাহিত হয়। এই রেখাগুলো কখনো একে অপরকে কাটে না। ঠিক আছে? এই রেখাগুলো যদি কাটে, তাহলে মানে কি চুম্বকের বিভিন্ন দিক হয়ে যাবে। এই ধরো আমি, মানে এটা আমার ভুল হয়ে গেছে, এই রেখাটা ধরো এরকম হয়ে গেছে, ঠিক আছে, এই রেখাটা এরকম নিয়ে এসে আবার এখান থেকে বিভিন্ন দিক হয়ে যাচ্ছে, যেটা কখনো সম্ভব না। সবসময় এটা কি একে অপরকে কখনো কাটবে না। যখন এইখান দিয়ে যখন বেরাচ্ছে কি না, এখান দিয়ে বেরাচ্ছে, এইখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে দণ্ড চুম্বক ক্ষেত্রে যে দিক আছে সেটা নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, তাই না? নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। আর দ্বন্দ্ব চুম্বকের ভেতরে কি? সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে। মানে এর চুম্বক ক্ষেত্রের দিক আমরা জানতে পারছি। আর কি জানতে পারি? যে এই যে যেখানে ঘন হয়ে এখান থেকে বেরাচ্ছে কিনা, এখানে বেশ ঘন, মানে এই জায়গাটায় কি, এই সব জায়গাতে চুম্বকের শক্তি সব থেকে বেশি হবে। আর এখানে কি হবে? একটু কম হবে, যেহেতু ছেড়ে ছেড়ে আছে, অনেক ডিস্টেন্সে আছে, তাই না? তার মানে কি এখান থেকে আমরা শক্তি সম্বন্ধে জানতে পারছি, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে আমরা এর চুম্বকের যে চুম্বক ক্ষেত্রের দিকে এতগুলো এরিয়া যে নিয়ে আছে, নর্থ পোল সাউথ পোলে বাইরের দিকে, ভেতরের দিকে সাউথ থেকে নর্থ, তা আমরা চুম্বক ক্ষেত্রের দিক সম্বন্ধেও জানতে পারছি। এবার তো অপশনে কি বলছে? চুম্বকের বাতাসের প্রবাহ না, চুম্বক ক্ষেত্রের দিক এবং শক্তি। হ্যাঁ, চুম্বক ক্ষেত্রের দিক আর শক্তি সম্বন্ধে আমরা জানতে পারছি। ঘন যেখানে থাকবে সেখানে শক্তি বেশি, যেখানে হালকা থাকবে সেখানে শক্তি কম। মহাকর্ষীয় ক্ষেত্র না, চুম্বকের চারপাশে ইলেকট্রনের গতি না। ঠিক আছে? সঠিক অ্যান্সার কি? অপশন নম্বর বি তোমার কারেক্ট অ্যান্সার। কেমন? চলো, নেক্সট কোশ্চেন দেখো। বলছে বৈদ্যুতিক মোটর বৈদ্যুতিক শক্তিকে ড্যাশে রূপান্তরিত করে। দেখো, বৈদ্যুতিক মোটর বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। ঠিক আছে? কিভাবে করে? তখন ধরো এটা হচ্ছে বৈদ্যুতিক মোটর, তো সবসময় আবার মোটরে আছে, মানে এটা হচ্ছে ফ্লেমিং এর বাম হাতের নিয়ম, তাই না? বাম হাতের নিয়ম, বাম হাতের নিয়ম। এখানে কি হয়? যখন তুমি একটা বৈদ্যুতিক মোটর আছে, ঠিক আছে, বৈদ্যুতিক মোটর আছে, তো এর মধ্যে তুমি ইলেকট্রিক দিলে, মানে একটা প্লাগ ইন করলে, তো ইলেকট্রিক এলো। ইলেকট্রিক আসার পরে এখানে কি হয়? মানে ভিতরে না একটা রোটর লাগানো থাকে, ঠিক আছে? যখন এখানে চুম্বকীয় ক্ষেত্র, মানে ইলেকট্রিকটা ফ্লো হচ্ছে, এই বৈদ্যুতিক মোটরে আসছে, ভিতরে একটা রোটর লাগানো থাকে। এই রোটরে কি হয়? এখানে মানে আসার পর কি হয়? এখানে একটা সর্বপ্রথম চুম্বকীয় ক্ষেত্র নির্মাণ হয়, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। এই ম্যাগনেটিক ফিল্ড কি করে? এই রোটরকে ঘোরাতে থাকে। যার ফলে কি এখানে, মানে মানে এই যে মানে ঘুরছে কিনা, তখন ঘোরার ফলে কি এটা একটা যান্ত্রিক শক্তিরই একটা রূপ হয়ে যাচ্ছে, মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে? যখন যান্ত্রিক শক্তির একটা রূপ হয়ে যাচ্ছে, তখন কি করছে? বিভিন্ন রকমের কাজ করিয়ে দিচ্ছে, যেমন কি আমাদের ফ্যান চালানো, ঠিক আছে, তারপর তুমি ধরে নাও কি বলবো, গাড়ি চালানো,
ঠিক আছে। তারপর তুমি ধরে নাও আর কি বলবো, যে পাম্প আছে, ওয়াটার পাম্প, সেগুলো চালানো, এগুলো কাজ করতে পারছি, তাই না? তো সঠিক অ্যান্সার কি হবে? যান্ত্রিক শক্তি। আর দেখো বৈদ্যুতিক মোটর যে হচ্ছে, বৈদ্যুতিক মোটরের যদি আমি কথা বলি, এটা মনে রাখবো তোমরা, বিদ্যুৎ চুম্বকীয় প্রেরণ, বিদ্যুৎ চুম্বকীয় প্রেরণ, ঠিক আছে। এই সিদ্ধান্তে বৈদ্যুতিক মোটর কাজ করে, ঠিক আছে। ফ্লেমিং এর বাম হাতের নিয়ম তো এখানে তুমি বুঝতে পারো। ফ্লেমিং এর বাম হাত কি করে, যখন তিনটা আঙুলকে সমকোণে রাখো, তাহলে বুড়ো আঙুল কি পরিবাহীর দিক, তাই না? আর তার তর্জনী কি চুম্বক ক্ষেত্রের দিক, আর মধ্যমা কি ইলেকট্রিক ফিল্ডকে জেনারেট করছে। তার মানে কি বোঝা যাচ্ছে, যে ধরো কোনো ইলেকট্রিক মোটরে, বা যখন ধরো কোনো একটা ধারাবাহক কন্ডাক্টর আছে, ঠিক আছে, সেই কন্ডাক্টরকে যখন চুম্বকীয় ক্ষেত্রে রাখা যাচ্ছে, তখন তারপর একটা বল কার্য করছে। এটাই হচ্ছে ফ্লেমিং এর বাম হাতের নিয়ম। কেমন? তো এইসব জিনিস পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ওজোন স্তরের ক্ষয় কেন মানুষের জন্য উদ্বেগের বিষয়। দেখো এটি আমাদের ক্ষতিকারক বিকিরণ থেকে রক্ষা করে। এই জন্য এটাই যখন মানে সেই ক্ষতিকারক যে পরতটা আছে ওজোন স্তর, সেটাই যখন নষ্ট হয়ে যাবে, তখন কি হবে, পৃথিবীতে আলট্রা ভায়োলেট রে, ইউভি রেস যেটা আছে, ইউভি রেস, সে আমাদের পৃথিবীতে চলে আসবে। ইউভি রেস তিন প্রকারের হয় মনে রাখবা, একটা হচ্ছে ইউভি রে এ, একটা হচ্ছে ইউভি রেস বি মানে আলট্রাভায়োলেট এ, আলট্রাভায়োলেট বি, আলট্রাভায়োলেট সি। সব থেকে ডেঞ্জার হচ্ছে এই আলট্রাভায়োলেট সি। এটাই কি করে, ওজোন স্তর এই আলট্রাভায়োলেট সি কে মানে পুরোপুরি অ্যাবজর্ব করে নেয়, পৃথিবীতে আসতেই দেয় না। কারণ এই যদি পৃথিবীতে আসে কিনা, সব থেকে বেশি ক্ষতিকার করবে যেসব জীবিত জীব আছে, তাদের উপর সব থেকে বেশি প্রভাব পড়বে। যে আলট্রাভায়োলেট বি হয়, ঠিক আছে, এ হচ্ছে এর থেকে একটু কম ক্ষতিকারক। এ কি করে, এ যখন আসবে কিনা, মানে এই পৃথিবীতে মানে খুব একটা আসতে পারে না, কিন্তু মোটামুটি চলেই আসে। এ যখন আসে তখন মানুষের মধ্যে ক্যান্সার দেখা দিতে পারবে, চোখের বিভিন্ন প্রবলেম দেখা দিবে, ঠিক আছে। তারপর তোমার ধরো ডিএনএ চেঞ্জ করে দেয়। এই হচ্ছে আলট্রাভায়োলেট বি। আর আলট্রাভায়োলেট এ, এ তো নর্মালি পৃথিবীতে আসে, ঠিক আছে। এ আসার কারণে কি হয়, আমাদের যে মানে স্কিনের ট্যানিং পড়ে, স্কিন হচ্ছে বয়সের আগেই তোমার স্কিনের চামড়া কি বলে, মানে বয়স্ক বয়স্ক একটা ছাপ চলে আসে, সেটা হচ্ছে তোমার আলট্রাভায়োলেট এজের জন্য। আর এটা পৃথিবীতে আসে। কেমন? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। তো সঠিক অ্যান্সার কি হবে, ক্ষতিকারক বিকিরণ থেকে রক্ষা। আচ্ছা হ্যাঁ, ওজোন স্তরকে ক্ষয় করছে কে জানো, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। আমাদের যে এসি, ফ্রিজ, বিভিন্ন সব এইসব ব্যবহার করছি, এখান থেকে সব থেকে বেশি ক্লোরোফ্লোরোকার্বন তৈরি হয়, যা কি ওজোন স্তরকে ক্ষয় করে দেয়। আর ক্ষয় করে দিলে এই সব মানে আলট্রাভায়োলেট গুলো চলে আসবে, তখন আসলে তখন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে অ্যামোনিয়াম ডাইক্রোমেট, এক সেকেন্ড, বলছে অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে উত্তপ্ত করলে কি তৈরি হয়। তো চলো উত্তপ্ত করে দেখি কি কি তৈরি হচ্ছে। অ্যামোনিয়াম ডাইক্রোমেটের ফর্মুলা হচ্ছে তোমার NH4 হোল টু Cr2O7, ঠিক আছে। এটা হচ্ছে অ্যামোনিয়াম ডাইক্রোমেট। এটাকে আমি উত্তপ্ত করলাম, হিট দিলাম। তো কি কি তৈরি হবে, সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি, দেখো নাইট্রোজেন এখানে দুটো আছে, হাইড্রোজেন আটখানা আছে, মানে চারটা তো আছেই, আর হোল টু এটাও গুণ হয়ে যায়। তো সবার প্রথমে তো নাইট্রোজেন তৈরি হচ্ছে, N2 তৈরি হচ্ছে, তাই না? নাইট্রোজেন তৈরি হচ্ছে। এবার অপশনে দেখো, যেখানে যেখানে নাইট্রোজেন নাই সেটা বাদ। ক্রোমিয়াম অক্সিজেন, এখানে নাইট্রোজেন তৈরি হচ্ছে না। ক্রোমিয়াম অক্সাইড জল, নাইট্রোজেন নেই। এখানে আছে নাইট্রোজেন, আর এখানে আছে নাইট্রোজেন, ঠিক আছে। এবার দেখো নাইট্রোজেন তৈরি হয়ে গেল, তো নাইট্রোজেনকে আমি কেটে দিই, এন কেটে গেল, মানে নাইট্রোজেন পুরোটাই কেটে গেল, ঠিক আছে। এবার দেখো ও আছে সাতখানা, হাইড্রোজেন আছে আটখানা, তো এখান থেকে আমি নিয়ে নিতে পারি, জল তৈরি করতে পারি। জলের জন্য কি হয়, H2O, এটা হচ্ছে জল। এবার দেখো হাইড্রোজেন আছে এখানে আটখানা, মানে চারটা হাইড্রোজেন যদি আমি এখানে লাগিয়ে দিই, তো চার দুগুণি আটটা হাইড্রোজেন হয়ে গেল। অক্সিজেন আছে দেখো এখানে সাতটা, তো এই অক্সিজেন আমি চারটা অক্সিজেন এখান থেকে চলে এলো, মানে এখানে বেঁচে থাকলো। হাইড্রোজেন পুরো শেষ, এটার কাজ শেষ। অক্সিজেন এখান থেকে আমি চারটা অক্সিজেন নিয়ে নিচ্ছি, মানে পড়ে আছে কত, অক্সিজেন তিনটা পড়ে আছে, বাকি সব শেষ হয়ে গেছে। তাহলে মানে পড়ে আছে কি কি দেখো, Cr2 পড়ে আছে, Cr2। আর এখানে তিনটা অক্সিজেন, মানে চারটা অক্সিজেন যেহেতু নিয়ে নিয়েছে, তিনটা পড়ে আছে, তো O3। তার মানে কি সবটাই শেষ হয়ে গেল, কিছুই বাকি থাকলো না। এবার দেখো কি তৈরি করছে, নাইট্রোজেন তৈরি করছে, জল তৈরি করছে, আর এটা কি ক্রোমিয়াম অক্সাইড তৈরি করছে। নাইট্রোজেন, এখানে অক্সিজেন তৈরি হচ্ছে না, তার মানে এটাও বাদ। তো সঠিক অ্যান্সার কি হবে, ক্রোমিয়াম অক্সাইড এবং নাইট্রোজেন, ঠিক আছে, এটা তোমার তৈরি করছে। দেখো পটাশিয়াম ডাইক্রোমেট যে হয় না, পটাশিয়াম ডাইক্রোমেট কি হয় বলতো, যখন কোনো ধরো সিনেমাতে বা কোনো প্রদর্শনীতে আগ্নেয়গিরির মানে সিন দেখানো হয়, আগ্নেয়গিরি বিস্ফোট, আগ্নেয় আগ্নেয়গিরি আগ্নেয়গিরি বিস্ফোটের সিন দেখানো হয়, তখন এই রিয়াকশনটা করানো হয়, ঠিক আছে। ওই অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে হিট করা, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় তোমার এক্সোথার্মিক রিয়াকশন, ঠিক আছে। এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশনে কি হয়, তাপের নির্মাণ হয়। কি নির্মাণ হয়, তাপের নির্মাণ হয়, ঠিক আছে। যখন নির্মাণ হয় তখন কি হয় বলতো, এই যে ক্রোমিয়াম অক্সাইড যে আছে, এই কি একটা সবুজ পাউডার তৈরি করে, সবুজ সবুজ পাউডার তৈরি করে, ঠিক আছে।
সবুজ পাউডার তৈরি করে। ঠিক আছে, এই কটা জিনিস তোমরা মনে রাখবা। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে জাপানের জাক্সা এর সহযোগিতায় ভারতের জাতীয় মহাকাশ কমিশন কর্তৃক অনুমোদিত চন্দ্রমেরু অনুসন্ধানে অভিযানের নাম কি? এটার নাম হচ্ছে তোমার লুপেক্স। ঠিক আছে, LUPEX, লুপেক্স। এটার ফুল ফর্ম যদি বলো, এটা হচ্ছে লুনার, ঠিক আছে, পোলার এক্সপ্লোরেশন মিশন। ঠিক আছে, এই হচ্ছে লুপেক্স। এটা কে তৈরি করেছিল? জাপানের জাক্সা, আর আমার ভারতীয় ইসরো এটা তৈরি করেছিল। কেমন? এটার মেন উদ্দেশ্য কি ছিল এই অভিযানটা? যে চাঁদের যেই মানে পোলার সাইড আছে, ঠিক আছে, বিশেষ করে সাউথ পোল, এটার মানে একদম ডিটেলস স্টাডি করার জন্য এই অভিযানটা শুরু করা হয়েছিল। ঠিক আছে, তো কি নাম ছিল? লুপেক্স। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে রাশি তার রান্নাঘরে বাগানের জন্য কম্পোস্ট তৈরি করতে চায়। সে রান্নাঘরের বর্জ্য ব্যবহার করার পরিকল্পনা করছে। তার কাজের জন্য কোন উপকরণগুলি সবচেয়ে উপযুক্ত? তো প্লাস্টিক বর্জ্য যেখানে যেখানে আছে সেটা হবে না, প্লাস্টিক বর্জ্য। প্যাকেট সিটিং এটা হবে না, প্লাস্টিক বর্জ্য এটাও হবে না। মানে সঠিক আনসার কি? ফলের খোসা, অবশিষ্ট সবজি, কাগজ আর ছেঁড়া সুতির কাপড় চলতে পারে। কিন্তু প্লাস্টিক তো, প্লাস্টিক কি বললাম, প্লাস্টিক থার্মোকল কি হয়? এগুলো মাটির সাথে মিশে মাইক্রো প্লাস্টিকের নির্মাণ হয়, যেটা কি পরিবেশের জন্য, মাটির জন্য, গাছের জন্য, খাওয়ার যেসব তৈরি হচ্ছে সেটার জন্য কি খুবই খারাপ, তাই না? চলো, এগুলো কমন সেন্সের প্রশ্ন, তোমরা এমনি লাগিয়ে দিতে পারবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি তারের রোধ হলো আর, যদি এর দৈর্ঘ্য 8 গুণ বৃদ্ধি করা হয় এবং এর ক্রস সেকশনাল এরিয়া 1/4 কমানো হয়, তাহলে এর নতুন রোধ কত হবে? দেখো আমরা কি জানি, আর সমান সমান রো এল বাই এ, এটা প্রথমে আছে। ঠিক আছে, বলছে কি এবার এর দৈর্ঘ্যকে 8 গুণ বৃদ্ধি করা হয়েছে, মানে আমি নতুন আর যদি ধরি, নতুন আর ড্যাশ আমি ধরে নিলাম, রো প্রথম কি বলছি, দৈর্ঘ্যকে 8 গুণ বৃদ্ধি করা হবে, মানে 8L করা হচ্ছে। আর কি বলছে, ক্রস সেকশনাল এরিয়াকে 1/4 কমানো হচ্ছে, মানে প্রথমে এ ছিল এখন আছে A/4। এবার আমরা কি জানি যে মানে হরে যদি কিছু নিচে থাকে, মানে যখন ডিভাইডেড হয়, নিচে যখন কিছু থাকে সেটা কি উপরে গিয়ে গুণ হয়ে যাবে, মানে চারটা কি উপরে এসে গুণ হয়ে যাবে। তাহলে কত হবে? রো 8 × 4L/A এটা হবে। তো এটাকে আমরা লিখতে পারি রো L/A, এক সেকেন্ড, এটা আমরা রো L/A 4×8 32 লিখতে পারি। দেখো এই রো L/A, এখানে রো L/A আছে, তার মানে এই রো বাই L/A কে আমরা কি আর লিখতে পারি, আর ইন্টু কত আছে 32, আর 32 হয়ে গেল। এটা কার মান হলো? এটার মান হলো। তো দেখো কি আছে, আর ড্যাশ সমান সমান 32 আর, আর ড্যাশ সমান সমান কি 32 আর, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ফ্লেমিং এর ডান হাতের নিয়মটি খুঁজে বের করতে ব্যবহৃত হয়। প্রথম বলছে একটি তড়িৎ বহনকারী পরিবাহীর সাথে সম্পর্কিত চৌম্বক ক্ষেত্রের দিক সম্পর্কিত হয় না। কারেন্ট বহনকারী পরিবাহীর গতির দিক, কারেন্ট বহনকারী পরিবাহীর গতির দিক হয় না। মহাকর্ষ ক্ষেত্রের দিক তো হয় না। এটি কারেন্ট বহনকারী পরিবাহীতে কারেন্টের দিক। হ্যাঁ দেখো, ফ্লেমিং এর ডান হাতে কি হয়, এরকম 3টা আঙুল থাকবে একে অপরের সমকোণে, এটা কি হয় পরিবাহীর দিক। এটা কি হবে তোমার ওই কি বলে ওটাকে, চুম্বকীয় ক্ষেত্রের দিক। আর এটা কি হবে তোমার ইএমএফ জেনারেট করবে, তাই না? এই ইএমএফ কি বাম হাতে কি হয়, ইলেকট্রিক কারেন্ট জেনারেট করে, আর এখানে কি ইএমএফ জেনারেট করে। এই ইএমএফ জেনারেট তোমার কিসের কাজে লাগে, মানে ডান হাতের নিয়ম দিয়ে জেনারেটরে, তাই না? জেনারেটরে কি হয়, যখন তুমি মানে কোনো মানে কন্ডাক্টর বা চালককে যে চুম্বকীয় ক্ষেত্রে যদি ঘোরানো হয়, ঠিক আছে, চুম্বকীয় ক্ষেত্রে ঘোরানো হলে ওই চালক কি করে, মানে ওই ভিতরে যেটা ঘুরছে সেটা কি একটা ইএমএফ জেনারেট করে, তাই না? এই ইএমএফ কি হয়, মানে মানে ইলেকট্রিককে ধাক্কা দেওয়ার কাজ করে, বলে ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে ধাক্কা দিচ্ছে। ঠিক আছে, তার মানে কি সে ধাক্কা কোন দিকে দেবে, যেদিকে কারেন্টের দিক হবে সেদিকে ধাক্কা দিবে, তাই না? তো কি বলছে, একটি কারেন্ট বহনকারী পরিবাহীতে কারেন্টের দিক খুঁজে বের করার জন্য ফ্লেমিং এর ডান হাতের নিয়ম ব্যবহার করা হয়। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি বৈদ্যুতিক সার্কিটে একটি নির্দিষ্ট ধাতব তারের উপর বিভব পার্থক্য ভি তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের সাথে সরাসরি সমানুপাতিক, এটি এর যদি এর তাপমাত্রা একই থাকে, একে বলা হয়। দেখো লাস্ট যেদিন যে ফার্স্ট ক্লাস আমি নিয়েছিলাম ফার্স্ট শিফটে, তখন তোমাকে একটা কথা বলেছিলাম যে সমস্ত ভৌতিক স্থিতি যদি স্থির থাকে, তাহলে কোনো পরিবাহীর মধ্যে প্রবাহিত হওয়া বিদ্যুৎ ধারা সেই প্রবাহী মানে পরিবাহীর মধ্যেই থাকা ভোল্টেজের সমানুপাতি হয় বলেছিলাম। তো দেখো এটা এই নিয়মটা কে দিয়েছিল, কি বলছিলাম, যখন সমস্ত ভৌতিক স্থিতি স্থির থাকে। এবার সমস্ত ভৌতিক স্থিতির মধ্যে তাপমাত্রাও দেখো স্থির, এখানে কি বল, যদি তাপমাত্রা একই থাকে, তাপমাত্রা এক মানে কি তাপমাত্রা কনস্ট্যান্ট আছে, তাই না? তাপমাত্রা কি একটা ভৌতিক স্থিতি,
তাই না? এটা কনস্ট্যান্ট আছে। তাহলে কোনো চালক তার, এবার দেখ এখানে চালক তারের জায়গায় কি দিয়েছে, নির্দিষ্ট ধাতব তারের মানে ভোল্টেজ দিয়ে আর প্রবাহিত হওয়া বিদ্যুৎ ধারা একে অপরের সমানুপাতি হয়। এটা কে বলেছিল? এটা আমাদের বলেছিল ওহম বাবু। ঠিক আছে, ওহম বাবু বলেছিলেন সমস্ত ভৌতিক স্থিতি যদি স্থির থাকে তাহলে কোনো চালক তারের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া বিদ্যুৎ ধারা ভোল্টেজের সমানুপাতি হয়। ভোল্টেজ বাড়বে তো বিদ্যুৎ ধারাও বাড়বে। এই সমানুপাতির চিহ্ন সরানোর জন্য একটা কনস্ট্যান্ট মান নেওয়া হয় যেটাকে আমরা বলি আর। এই আর কি হচ্ছে? এই চালক তারের মধ্যে উৎপন্ন হওয়া প্রতিরোধ। ঠিক আছে, এই আর কি বলে? এই আর এর যে আইন আছে এ বলে যদি ইলেকট্রিক কারেন্ট মানে ধরো আর সমান সমান কি হবে, ভি বাই আই। এর মানে কি, যদি ইলেকট্রিক কারেন্ট বৃদ্ধি পায় তাহলে প্রতিরোধ কি হবে, কমে যাবে। মানে যদি একসাথে এ কি করে, বিরোধ করে। ঠিক আছে, এ হচ্ছে যেতে দেয় না। আর ইলেকট্রিক কারেন্ট ধর অনেক দল বল নিয়ে এলো, তখন কি হবে, এর শক্তি অটোমেটিক কমে যাবে। কিন্তু ইলেকট্রিক কারেন্ট ধর একাই এলো, ঠিক আছে, টুকুর টুকুর করতে, মানে এর কি শক্তি কম, তখন কি এর প্রতিরোধ বেড়ে যাবে, তখন এই চওড়া হয়ে বলবে না যেতে দিব না। ব্যাপারটা হচ্ছে এটাই, বুঝতে পারলে তো? এটা হচ্ছে প্রতিরোধের আইন। নিউটনের সূত্র কি বলে? নিউটন মাধ্যাকর্ষণের সূত্র দিয়েছিল। কি বলেছিল? এফ সমান সমান মানে বলেছিল কি, এফ সমানুপাতি হয় যখন দুটো দ্রব্যমানওয়ালা বস্তু M1 M2 একে অপরের থেকে আর দূরত্বে থাকে, মানে একটা কোনো একটা দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে যে বল লাগবে, মানে এই দ্রব্যমানের মধ্যে যে আকর্ষণ বলটা লাগবে, সেই আকর্ষণ বলটা দুটো দ্রব্যমানের গুণফলের সমানুপাতি এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি হয়। এটাকে বলেছিল নিউটন বলেছিল। অ্যাম্পিয়ারের সূত্র কি বলেছিলাম, যে একটা ধরো পরিনালিকা আছে, ঠিক আছে, এটা পরিনালিকা আছে, এর মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া বিদ্যুৎ ধারা ভেতরের দিকে কি হয়, সমান হয় এবং সমান্তরাল হয়, কিন্তু বাইরের দিকে কি হয়, বিখরে যায়। ঠিক আছে, তো ভেতরের দিকে কি হয়, সমান সমান্তরাল হয়, তার জন্য কি শক্তিও বেশি হয়, তাই না? তো এটার সঠিক অ্যান্সার কি হবে? ওহমের নিয়ম এর সঠিক অ্যান্সার হবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিশুদ্ধ জলের পিএইচ মান কত? তো বিশুদ্ধ জলের পিএইচ মান হয় তোমার 7, মানে পিএইচ মান হচ্ছে 7। পিএইচ মান কি হয়, একটা পিএইচ হচ্ছে কি একটা স্কেল, ঠিক আছে, যার এই সাইডটা হচ্ছে অ্যাসিডিক, এই সাইডটা হচ্ছে বেস, আর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে নিউট্রাল মানে উদাসীন। এখানে কি 1 থেকে 6 পর্যন্ত, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 14। ঠিক আছে, তার মানে কি এখান থেকে 1 থেকে 6 হচ্ছে অ্যাসিডিক, 7 নিউট্রাল, 8 থেকে 14 হচ্ছে তোমার ক্ষারীয়, যার মধ্যে 0 থেকে 3 এটা হচ্ছে সব থেকে বেশি অ্যাসিডিক, স্ট্রং অ্যাসিড বলা হয়। ঠিক আছে, এর রং কেমন হয়? এর রং হয় তোমার হচ্ছে একদম লাল, গাঢ় লাল। ঠিক আছে, 4 থেকে 6 এটা হচ্ছে কি উইক অ্যাসিড মানে দুর্বল অ্যাসিড, এর রং কি হয় তোমার? এটা তোমার হচ্ছে কমলা কালারের বা ধরো হলুদ কালারের, ঠিক আছে, কমলা হলুদ মিক্স থাকে। আচ্ছা, যদি 7 থেকে জিজ্ঞেস করে, 7 মানে উদাসীন জলের, এটার কালার কি হয় পিএইচ স্কেলে? এটার রং হয় তোমার সবুজ। কেমন? এটা মনে রাখবা। আচ্ছা, 8 থেকে যেটা হয়, 8 থেকে 10 11, ঠিক আছে, 8 থেকে 11 এটা তোমার হবে হচ্ছে হালকা নীল, হালকা নীল, আর বলতে পারো নীল সবুজ। ঠিক আছে, আর যেটা তারপরে 14 অব্দি এটা তোমার হবে একদম গাঢ় নীল। ঠিক আছে, গাঢ় নীল প্লাস বেগুনি। ঠিক আছে, এটা মিক্স থাকে। ঠিক আছে, এই কিছু কিছু পয়েন্ট তোমাদের মনে রাখবে, এগুলো পরীক্ষাতে আসে তোমাদের। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি রেডক্স অভিক্রিয়ায় বিজারণকে ড্যাশ রূপে বর্ণনা করে যেতে পারে। দেখো রেডক্স অভিক্রিয়ায় মানে বিজারণে কি হয় বলতো, হাইড্রোজেনের বৃদ্ধি হয়। কেমন? এই জিনিসটা তোমরা মনে রাখবা। দেখো রেডক্স অভিক্রিয়া এমন একটা অভিক্রিয়া যেখানে জারণ আর বিজারণ দুটোই হয়। জারণ কি হয় বলতো, এটা হচ্ছে লস অফ ইলেকট্রনকে জারণ বলা হয়, আর বিজারণ কাকে বলা হয়, গেইন অফ ইলেকট্রন। তোমরা এবার ট্রিক মনে রাখবা, লই গই। ঠিক আছে, জারণ বিজারণ কি হয়, লই গই, লস অফ ইলেকট্রন, বিজারণ হচ্ছে গেইন অফ ইলেকট্রন। লস অফ ইলেকট্রনে কি হয়, মানে ইলেকট্রন তো কমে যায়, ঠিক আছে, কিন্তু অক্সিজেন কি হয়, অক্সিজেন বৃদ্ধি পায়। আর বিজারণে কি হয়, ইলেকট্রনের মান তো তোমার বৃদ্ধি পায়, কিন্তু অক্সিজেনের মান কি হয়, অক্সিজেনের মান কমে যায়। ঠিক আছে, অক্সিজেনের মান কমে যায় প্লাস কি হয়, হাইড্রোজেনের মান বৃদ্ধি পায়। আর এখানে কি হয়, অক্সিজেনের মান বৃদ্ধি পাচ্ছে, হাইড্রোজেনের মান কমে যাচ্ছে। কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে অজৈব পচনশীল বর্জ্য কেন পরিবেশগত সমস্যা সৃষ্টি করে? ওই যে বললাম এরা পরিবেশে দীর্ঘ সময় টিকে থাকে, 100 বছরও তুমি রেখে দাও কেন, 100 বছরও এরা পচবে না। এরা কিসে পরিণত হয়ে যায়, মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে যায়। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে মোহন একটি ক্যাফেতে গিয়ে একটি কোমল পানীয় অর্ডার করলেন। ওয়েটার প্লাস্টিকের গ্লাসে প্লাস্টিকের স্ট্র দিয়ে তার অর্ডারটি নিয়ে এলেন। মোহন পরিবেশ বান্ধব তাই সন্তুষ্ট হলো না। কেন? যেহেতু মোহন পরিবেশ বান্ধব, তার মানে কি মোহন পরিবেশের সম্বন্ধে ভাবনা চিন্তা করে, পজিটিভ থিঙ্কিং করে। তো এটা কি কারণ হতে পারে যে প্লাস্টিকের চশমা এবং প্লাস্টিকের স্ট্র তার প্রিয় রং ছিল না? এটা পরিবেশ বান্ধব হওয়ার কি কারণ? বলছে প্লাস্টিকের গ্লাস এবং প্লাস্টিকের খড়, খড় না স্ট্র হবে এটা, প্লাস্টিকের স্ট্র
জৈব অবিভাজনযোগ্য নয় এবং দীর্ঘ সময় ধরে মাটিতে থাকে। হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে। দীর্ঘ সময় বললাম না, প্লাস্টিকের জিনিস অনেক দিন, 1000 বছর 100 বছর তুমি মাটিতে পেয়ে যাবে। প্লাস্টিকের গ্লাস এবং প্লাস্টিকের স্ট্র ক্যাফের মান উন্নত করে না, এটার সাথে পরিবেশ বান্ধব হওয়ার কোনো সম্পর্ক তুমি দেখতে পাচ্ছ? প্লাস্টিকের গ্লাস এবং প্লাস্টিকের পাথর পানীয়ের স্বাদ নষ্ট করে, এটা কোনো কথা না। তাহলে কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস কোথায় বিক্রি হচ্ছে? প্লাস্টিকের বোতলেই না বিক্রি হচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার তোমার কি হবে? অপশন নম্বর। এগুলো দেখো কমন সেন্সের অঙ্ককে না, মানে অঙ্ক বলছি, কমন সেন্সের কোশ্চেন, তোমরা একটু ঠান্ডা মাথায় ভাবলেই তুমি সঠিক অ্যান্সার দিয়ে দিবা। এখন 2-3টা কোশ্চেন পেলে না, যেন এরকম ধরনের প্রশ্ন আসছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কাগজের সমতলে একটি পরিবাহীর কথা বিবেচনা করুন যার তড়িৎ প্রবাহ নিচ থেকে উপরে প্রবাহিত হচ্ছে। পরিবাহীর বাম দিকের চৌম্বক ক্ষেত্র রেখাগুলির দিক কি হবে? দেখো বলছে কি, যে একটা চৌম্বক ক্ষেত্র আছে যার পরিবাহীর চৌম্বকীয় ক্ষেত্রের দিকগুলি বাম দিকে প্রবাহিত হচ্ছে। দেখো বাম দিকে প্রবাহিত হচ্ছে, এটা বাম দিকে আমি কিভাবে ধরে নেবো? যদি ডান হাতে আমি ধরি, সবসময় এরকম যদি ধরি, এই সাইডটা হচ্ছে তোমার কি বাম দিক, আর এই সাইডটা কি হচ্ছে তোমার ডান দিক, তাই না? এই টপিক থেকে তোমাদের 4খানা প্রশ্ন আসে, ঠিক আছে? সেই 4খানা প্রশ্ন তোমরা মনে রাখবা, তোমাদের আর কিছু মনে রাখতে হবে না। দেখো প্রথম প্রশ্ন আসবে যে একটা পরিবাহী আছে, যদি চৌম্বকীয় ক্ষেত্রের রেখা বাম দিকে যায়, ঠিক আছে, তাহলে এটা কি ইঙ্গিত করছে? তোমরা মনে রাখবা, যদি পরিবাহীর মানে চালক তাদের কোনো পরিবাহীর চৌম্বকীয় ক্ষেত্র যদি বাম দিকে যায়, যদি চৌম্বকীয় ক্ষেত্র বাম দিকে যায়, মানে দেখো বাম দিকে তুমি কিভাবে বুঝবা? এই দিকে যাওয়াটা বুঝবে না, এই যে বের হচ্ছে না, এটা বাম দিক থেকে বের হচ্ছে, ঠিক আছে? যদি বাম দিক থেকে যায়, তার মানে চৌম্বকীয় ক্ষেত্র রেখা কি দিক ইঙ্গিত করছে? ভেতরের দিকে, যে কোনো জিনিসের। যেমন কাগজের কি হবে? ভেতরের দিকে। কাপড়ের ভেতরের দিকে, মানে যে কোনো জিনিসের ভেতরের দিকে। সেম এই জিনিসটাই, এবার এটা ডান হাতে ধরে আছে তো, এবার এটা আরেকটা হয় বাম হাতের নিয়ম। যদি এটা বাম হাতে ধরে থাকতো, তাহলে কি এই চুম্বকীয় ক্ষেত্রটা এই দিক থেকে এই দিকে যেত, তাই না? এই দিক থেকে এইভাবে যেত। এবার যদি এই দিক থেকে এইভাবে যেত, দেখো বের হচ্ছে কোন দিক থেকে? ডান দিক থেকে। তার মানে কি, যদি ডান হাতে ধরে, মানে যদি ডান দিক থেকে চৌম্বকীয় ক্ষেত্র বেরায়, তার মানে কি হবে? সেটা কোন দিকে যাবে? বাইরের দিকে যাবে, ঠিক আছে? এই দুটো তোমাদের জিজ্ঞেস করে, তো এই দুটো একদম মনে রেখে দাও। বাম দিক থেকে বেরালে ভেতরের দিকে হয়, ডান দিক থেকে বেরালে বাইরের দিকে হয়। আরেকটা জিনিস জিজ্ঞেস করে, ধরো এই দেখো এখান থেকে বুঝতে পারি আবার, দেখো একটা পরিনালিকা আছে, পরিনালিকা যখন মানে এই যে বৈদ্যুতিক ক্ষেত্র, এটা যদি উপরের দিকে যায়, তাহলে চৌম্বকীয় ক্ষেত্র কোন দিকে যাচ্ছে? দেখো বাম দিক হয়ে যাচ্ছে। তার মানে যদি আই যদি উপরের দিকে যায়, ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট যদি উপরের দিকে যায়, তার মানে চৌম্বকীয় ক্ষেত্র কথা হবে বাম দিকে হবে, ঠিক আছে? এই আইকেই ধরো নিচে করে দেওয়া হলো, এবার এই দিকে করে দেওয়া হলো, আই ধরো নিচের দিকে যাচ্ছে, তার মানে কি এটাও পুরো উল্টে যাবে। এটা পুরো যদি উল্টে যায়, তাহলে কি হবে? এই যে পুরো সিস্টেম আছে, এটাও বাম দিক থেকে ডান দিক হয়ে যাবে, তাই না? তার মানে আই যদি তোমার নিচের দিকে যায়, তার মানে কি হবে? বৈদ্যুতিক মানে চুম্বকীয় ক্ষেত্রের রেখা ডান দিকে হবে, ঠিক আছে? এই চারটাই তোমরা মনে রাখো, তোমাদের আর কিছুই মনে রাখতে হবে। এই চারটা থেকে তোমাদের প্রশ্ন আছে। কি বললাম? যদি বাম দিক থেকে চৌম্বকীয় ক্ষেত্র রেখা যায়, তাহলে সেটা ভেতরের দিককে ইঙ্গিত করে। যদি ডান দিকে যায়, তাহলে বাইরের দিককে ইঙ্গিত করে। যদি মানে তড়িৎ প্রবাহ উপরের দিকে হয়, তাহলে চৌম্বকীয় ক্ষেত্র বাম দিককে নির্দেশ করে। আর যদি মানে ইলেকট্রিক কারেন্ট নিচের দিকে প্রবাহিত হয়, তাহলে চৌম্বকীয় ক্ষেত্র ডান দিককে ইঙ্গিত করে, ঠিক আছে? ব্যাস এই চারটা মনে রাখবো, তোমাদের আর কিছু মনে রাখতে হবে না। চলো প্রশ্ন কি বলছে দেখলাম। পরিবাহী বাম দিকের চৌম্বক ক্ষেত্রের দিক, বাম দিকের চৌম্বক ক্ষেত্রের দিক মানে বাইরের দিক তো হবে না, স্রোতের দিক হবে না, স্রোতের দিকে বিপরীত হবে না, একটাই আছে ভেতরের দিক, তাই না? এটাই আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট আমরা দেখবো যে পরিবাহীর কোন দিকে হচ্ছে, চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে জিজ্ঞাসা করছে। বাম দিক যদি জিজ্ঞেস করে, কি বললাম? বাম দিক জিজ্ঞেস করলে ভেতরের, ডান দিক জিজ্ঞেস করলে বাইরের, তড়িৎ প্রবাহ উপরের দিকে হলে বাম দিক, নিচের দিকে হলে ডান দিক। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপাদনের জন্য সাধারণত কোন শিল্প প্রক্রিয়া ব্যবহার করা হয়? দেখো এটা তো তোমরা প্রত্যেকে জানো, আগের দিনে লাস্ট যে সেট করি সেখানেও বলেছি, এটা ক্লোরোক্ষার নিয়মে হয়, ঠিক আছে? ক্লোরোক্ষার প্রক্রিয়াতে তোমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড নির্মাণ করে। ক্লোরোক্ষার প্রক্রিয়া কি হয়? যখন লবণ জল, আর সেই লবণ জলে কি হবে? লবণের পরিমাণটা বেশি থাকবে, ঠিক আছে? সেই লবণ জলে যদি বিদ্যুৎ ধারা প্রবাহিত করা হয়, তখন কি কি নির্মাণ হয়? সোডিয়াম হাইড্রোক্সাইডের নির্মাণ হয়, NaOH, এক সেকেন্ড, কি নির্মাণ হচ্ছে? NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইডের নির্মাণ হচ্ছে, প্লাস কি ক্লোরিনের নির্মাণ হচ্ছে, প্লাস কি হচ্ছে হাইড্রোজেনের নির্মাণ হচ্ছে, তাই না? এই তিনটা জিনিসের নির্মাণ হচ্ছে। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এ কোথায় তৈরি হয় বলতো? এ তৈরি হয় অ্যানোডের কাছে, অ্যানোডের কাছে। আর বাকি এই দুটো যে আছে, এই দুটো কোথায় তৈরি হয়? এই দুটো তৈরি হয় তোমার ক্যাথোডের কাছে। কেমন? এটা কি বলে? ক্লোরোক্ষার প্রক্রিয়া বলা হয়। যোগাযোগ প্রক্রিয়া, এটাতে কি হতো তোমার? এটাতে হাইড্রোজেন, সরি কি বলে জানো? সালফিউরিক অ্যাসিড, রসায়নের রাজা, H2SO4। যোগাযোগ প্রক্রিয়া H2SO4 নির্মাণ হয়। হ্যাবার প্রক্রিয়াতে কি হয়? এটাতে অ্যামোনিয়া তৈরি হয়, NH3, অ্যামোনিয়া তৈরি হয়, ঠিক আছে? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। তো এটা সঠিক অ্যান্সার কি হবে? লবণের তড়িৎ বিশ্লেষণ, তাই না? NaCl এর মধ্যে বিদ্যুৎ ধারা প্রবাহিত করা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে নিচের কোন বিবৃতিটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে যে কোনো আয়নিক যৌগ যেমন পটাশিয়াম ব্রোমাইড কঠিন আকারে বিদ্যুতের সঞ্চালন করে না বরং গলিত আকারে বিদ্যুতের সঞ্চালন করে। তো কি হয় বলতো, আয়নিক যৌগিক যেটা আছে না, আয়নিক যৌগিক তোমার কি মজবুত স্থির বিদ্যুৎ স্থিরাঙ্ক হয়, স্থির বিদ্যুৎ কি বলবো আকর্ষণ বলের কারণে। ঠিক আছে, আকর্ষণ যখন বল থাকে তখন কি হয়, কঠিন অবস্থায় থাকে, তার কারণে কি এর মধ্যে বিদ্যুৎ সঞ্চালন করতে পারে না, এগোতে পারে না। কিন্তু যখন এটা গলিত অবস্থায় থাকে কিনা, যখন গলে যায় তখন কি হয় বলতো, এর মধ্যে যে চালক সংরচনা আছে যেটা কঠিন, যেটা বিদ্যুৎকে প্রবাহিত দিচ্ছে না, কিন্তু গলিত অবস্থায় কি সেই চালক সংরচনাটা কি ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে কি হয়, এই নিজের যে মানে স্থান আছে সেই স্থান থেকে কি হতো মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে যাওয়ার কারণে কি হয়, তার মধ্যে দিয়ে মানে বিদ্যুৎ যেটা হয় মানে ফটাফট মানে সেখান থেকে প্রবাহিত হতে থাকে। ঠিক আছে, তো এটা সব থেকে কি করছে দেখো, গলিত আকারে পরমাণুতে বিচ্ছিন্ন হয় না, কঠিন পটাশিয়াম ব্রোমাইড দুর্বল আয়ন থাকে না, এটা কি স্থির মানে আকর্ষণ বল কি মজবুত হয়। কঠিন পটাশিয়াম ব্রোমাইড নিরপেক্ষ পরমাণু দ্বারা গঠিত যার কোনো মুক্ত ইলেকট্রন নাই, এটা একদম ভুল কথা। আয়নিক বন্ধন কঠিন পটাশিয়াম ব্রোমাইডকে আয়নের চলাচলে বাধা দেয়। হ্যাঁ, আয়নের চলাচলে বাধা দেয়, সেই জন্য কি হয় এখানে মানে কঠিন আকারে বিদ্যুতের সঞ্চালন করে না, কিন্তু যেই গলিত হয়ে যায় সেই কি হয় নিজের স্থান থেকে মুক্ত হয়ে যায়, তাই না। দেখো যদি বল আয়নিক যৌগিকের তোমার যদি গুণ জিজ্ঞেস করে যে কি কি আছে, দেখো এটা তোমরা মনে রাখবে, এর গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক দুটোই কি হয় উচ্চ হয়। গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক দুটোই কি হয় উচ্চ হয়। এটা কি কঠিন অবস্থায় যখন থাকে তখন বিদ্যুতের প্রবাহ হতে দেয় না, কিন্তু যখন গলিত অবস্থায় থাকে তখন কি বিদ্যুৎ, যেমন তুমি ধরে নাও কি লবণ ধরে নাও, পটাশিয়াম ব্রোমাইড যদি নাও বুঝতে পারো, লবণ লবণের কি হয় NaCl, এটা কি হয়, এটা একটা আয়নিক যৌগ, কারণ এটা কি আয়নিক বন্ড তৈরি করে। আয়নিক বন্ড কি হয় ধাতু আর অধাতুর মধ্যে তৈরি হয়। লবণ যখন তুমি নর্মাল লবণের মধ্যে ইলেকট্রিক কারেন্ট দিবা সেটা কোনো ইলেকট্রিক লাগবে না, কিন্তু সেই যেটা তুমি জলের মধ্যে গুলে দিবা তারপর কি হয় সেখান থেকে বিদ্যুৎ প্রবাহিত করতে পারে, তারপরে না ক্লোরোক্ষার যে প্রক্রিয়াটা হচ্ছে সেখান থেকে তৈরি হচ্ছে। এটাও কি পটাশিয়াম ব্রোমাইড কি এটাও তো একটা আয়নিক যৌগ না, পটাশিয়াম হচ্ছে তোমার কঠিন, ব্রোমাইড হচ্ছে তোমার মানে পটাশিয়াম হচ্ছে তোমার ধাতু, ব্রোমাইড হচ্ছে তোমার অধাতু, এর মধ্যে আয়নিক যৌগ তৈরি হচ্ছে, তাই না। তো এইসব পয়েন্টগুলো তোমরা মনে রেখো কেমন। তো সঠিক অ্যান্সার তোমার কি হবে, সঠিক অ্যান্সার তোমার অপশন নাম্বার বি। কেমন, অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার, সরি অপশন নাম্বার ডি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 0.82 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে 150 মিলি অ্যাম্পিয়ারের বিদ্যুৎ ধারা বহন করে। পরিবাহীর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো। বিভব পার্থক্যের ফর্মুলা কি হয়, ভি সমান সমান IR, তাই না। ভি আমাকে দিয়েছে কত দেখো, ভি আমাকে বের করতে হবে, ঠিক আছে, ভি বের করতে হবে। আই আমাকে দিয়েছে কত 150 মিলি অ্যাম্পিয়ার, তো 150 মিলি অ্যাম্পিয়ার যদি অ্যাম্পিয়ার দিয়ে অ্যাম্পিয়ারে পরিণত করতে হয় তাহলে কি হয় 1000 দিয়ে ভাগ করতে হয়, তারপরে সেটা অ্যাম্পিয়ারে পরিবর্তন হয়ে যাবে, ইন্টু আর আমাকে দিতে দেখো 0.82, তাই না। এবার এটা কাটো দেখো, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, এই শূন্য এখান থেকে উঠে এখানে কটা এলো 1 2, দুটো শূন্য এলো, এবার এটা গুণ করো। 15 2 30 শূন্য হাতে থাকলো 3, 15 8 120, 120 আর 3 123, ঠিক আছে। এবার কটা সংখ্যা আছে 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। তো কত এলো 0.123, তাই না। 0.123 এলো, তো কোথায় আছে 18.75 ভোল্ট হবে না, 120 ভোল্ট হবে না, 5.3 ভোল্ট হবে না, 0.12 ভোল্ট। কেমন, সঠিক অ্যান্সার তোমার এটা, ভি সমান সমান কি হয় IR। এটা নর্মাল ফর্মুলা বেসড মানে নিউমেরিক্যাল ছিল, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি 15 ওহম একটি রোধ 12 সেকেন্ডের জন্য 2.5 মিলি অ্যাম্পিয়ারের একটি কারেন্ট বহন করে তাহলে উৎপন্ন তাপ কি হবে। দেখো যখন কারেন্ট আছে তাপ উৎপন্ন হচ্ছে, কি কি ফর্মুলা আমরা জানি, H সমান সমান I² RT, আর কি জানি H সমান সমান V² বাই R ইন্টু টি, আর কি জানি H সমান সমান VIT, আর কি জানি H সমান সমান PT। এবার দেখো এখানে যে ডাটা দেওয়া আছে এর মধ্যে কোনটা কোনটা দেওয়া আছে, আমাকে আর দিয়ে দিয়েছে, আর কত দিয়েছে 15, তারপর দেখো টাইম দিয়ে দিয়েছে 12 সেকেন্ড, টাইম দিয়ে দিয়েছে আমাকে 12 সেকেন্ড, আর আমাকে দিয়ে দিয়েছে কি অ্যাম্পিয়ার মানে আই আমাকে দিয়ে দিয়েছে 2.5, আর আমাকে কি বের করতে বলেছে H আমাকে বের করতে বলে। দেখো RTIH কোনটাতে আছে, RTHI এটাতেই আছে, বাকি এই তিনটাতে নেই। এখানে দেখো আই নেই, এখানে দেখো কি নেই, এখানে এখানে টি আছে, ভি আছে, ভি এর তো কোনো সম্পর্কই দেওয়া নাই, পি নেই, তার মানে কি এই তিনটা হবে না। তো চলো এবার ফর্মুলায় আমরা পুট করে দিই, H আমাকে বের করতে বলেছে, H সমান সমান I², I এর মান কত দিয়েছে আমাকে 2.5, 2.5 স্কোয়ার আছে তো আমি দুবার লিখে দিচ্ছি 2.5 ইন্টু আর, আর আমাকে কত দিয়েছে দেখো 15, 15 ইন্টু টি, আমাকে টি কত দিয়েছে দেখো 12, তো ইন্টু 12 করে দাও। এবার এটাকে গুণ করে দিই, এই দশমিক উঠিয়ে নিচে একটা 10 চলে এলো, এই দশমিক উঠিয়ে একটা 10 চলে এলো, 25 বারে 5 বারে এটা চলে গেলো 5, 5 বারে এটা চলে গেলো 2, আবার 5 বারে এটা চলে গেল 2,
2 দুগুণী 4 দিয়ে এটা চলে গেল 3 বার। মানে উপরে থাকলো কি দেখো, উপরে থাকলো আমার 25, 3 75, 75 আর 15, 75 আর 15, 15 5-এ 75-এর 5, একটাই দেখো ইউনিট 5 আছে, তার মানে অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এটাও নর্মাল ফর্মুলা বেসড নিউমেরিক্যাল ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সংযোজন বিক্রিয়া মানে কম্বিনেশন রিয়াকশন নিম্নরূপে উপস্থাপন করা যেতে পারে, মানে কোনটা দেবো? কম্বিনেশন রিয়াকশন কাকে বলে? যখন 2 বা তার বেশি অভিকারক মিলে একটা সিঙ্গেল প্রোডাক্টের নির্মাণ করে, সেটাকে আমরা কম্বিনেশন রিয়াকশন বলি। যেমন তুমি ধরে নাও জল নিয়ে নাও, ঠিক আছে, H2O প্লাস নিলাম কার্বন ডাইঅক্সাইড, এই দুটো যখন অভিক্রিয়া করছে কি প্রোডাক্ট তৈরি করবে? H2CO3। তারপর তুমি নিয়ে নাও ধরো ক্যালসিয়াম অক্সাইড নিয়ে নাও, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস তুমি কার্বন ডাইঅক্সাইড নিয়ে নাও, তাহলে এটা তুমি কি তৈরি করছো দেখো, ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, CaCO3 তৈরি করবে, মানে কি দেখো দুটো অভিকারক মিলে একটা সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করছে, দুটো অভিকারক মিলে একটা সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করছে। এবার এটাই দেখো অপশনে কোথায় আছে, এখানে দেখো দুটো দুটো আছে, তার মানে হবে না। এখানে একটা থেকে দুটো তৈরি হচ্ছে, এটাও হবে না। এখানে দেখো দুটো থেকে একটা তৈরি হচ্ছে, এটা হয়ে যাবে। এটাও দেখো দুটো থেকে একটা দুটো তৈরি হচ্ছে, এটাও হবে না। তার মানে কি এটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না, কম্বিনেশন রিয়াকশন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি কোনো পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাহলে কারেন্ট এবং ভোল্টেজের গ্রাফ কি হবে? দেখো তোমরা সোজাসুজি মনে রাখো, ওহমের সূত্র সরল রেখা দ্বারা প্রাপ্ত হয়, ঠিক আছে, ওহমের সূত্রের গ্রাফ সরল রেখা দ্বারা প্রাপ্ত হয়। এটা যদি তোমার ভি হয়ে যায়, এটা যদি তোমার আই হয়ে যায়, তো এর রিয়াক্টেন্ট কি হয়ে যাবে? আর। এটা কি তোমার কিভাবে পরিণত হবে? মানে মনেই রেখে দাও, এটা সরল রেখা দ্বারা, ওহমের সূত্রের গ্রাফ সরল রেখা দ্বারা প্রাপ্ত হয়, ঠিক আছে, এটা একদম ইউনিভার্সাল ট্রুথ, এটা মনে করে দাও, রেখে দাও, এটা একদম ডিরেক্ট তোমাকে এরকম প্রশ্ন জিজ্ঞেস করবে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোন বিকল্পটি মিথেনের জন্য সঠিক লুইস কাঠামোকে দেখায়? দেখো মিথেনে কি আছে? CH4 আছে, CH4, ঠিক আছে, তার মানে কি এখানে কার্বন আর হাইড্রোজেন আছে। কার্বনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, কার্বনের কত হয়? 6 12। এবার 6 আমাকে নিতে হবে, সেভাবে ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 2 আর 4, মানে এর লাস্টের কক্ষে কত? 4টা ইলেকট্রন আছে। হাইড্রোজেনের যদি আমরা নিই, তা হাইড্রোজেনের কত হয়? 1 1, মানে এর লাস্টের কক্ষে কত? একটা ইলেকট্রন আছে। এবার দেখো এটাকে স্থায়ী করতে হবে, ঠিক আছে, যেমন আমি তোমাকে যদি বলি কার্বন কটা আছে, হাইড্রোজেন কটা আছে? 4টা। কার্বন আছে, এর লাস্টের কক্ষে কত? 4টা লাগবে, 1 2 3, 4টা ইলেকট্রন আছে। হাইড্রোজেন আছে দেখো, একটা আছে, দুটো আছে, তিনটে আছে, আর এখানে 4টা হাইড্রোজেন আছে। কার্বনের লাস্টের কক্ষে কটা? 4টা ইলেকট্রন। হাইড্রোজেনের কটা আছে দেখো, হাইড্রোজেনের আছে একটা ইলেকট্রন লাস্টের কক্ষে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন। এবার দেখো যদি হাইড্রোজেনকে যদি স্থির হতে হয় কোনো, আমরা কি জানি মানে ইলেকট্রনিক বিন্যাসে কোনো তত্ত্ব তখনই স্থির মানে সলিড হবে যখন তার লাস্টের কক্ষে হয় মানে পুরোটা থাকবে, মানে ইলেকট্রন লাস্টের কক্ষ হয় পুরো ভর্তি থাকবে না অর্ধেক ভর্তি থাকবে। এখানে দেখো হাইড্রোজেন দেখো মানে থাকার কথা কত? দুটো, 2 8 8 18 এরকম, হয়তো প্রথম কক্ষে আমার কটা থাকার কথা? দুটো থাকার কথা। এবার স্থির কখন হবে? যখন দুটোই থাকবে বা তার অর্ধেক থাকবে। এখানে দেখো হাইড্রোজেন একাই আছে, তাই না, হাইড্রোজেন একাই আছে, মানে এর একটাই আছে। আর কার্বনেরও দেখো লাস্টে 4টা আছে, মানে লাস্টের 4টা কক্ষ ভর্তি আছে, তাই না, থাকার কথা কত? 8টা থাকার কথা। এবার যদি কার্বন যদি এর কাছ থেকে একটা নিয়ে নেয়, এর কাছ থেকেও একটা নিয়ে নিলো, 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 তাহলে কি কার্বন 4টা তো ছিলই। হাইড্রোজেনের কাছ থেকে যদি 4টা নিয়ে নেয় তাহলে কার্বন সম্পূর্ণভাবে স্থির হয়ে গেল। হাইড্রোজেনের কথা দেখো, হাইড্রোজেনের কাছে একটা ছিল, এই যখন হাইড্রোজেনের কাছ থেকে পার্টনারশিপ করে নিল, এরা তো পার্টনারশিপই না করছে, যখন পার্টনারশিপ করলো হাইড্রোজেন স্থির হয়ে গেল। তার মানে কি বলছে যে কার্বন পরমাণু আছে যে যার 4টা হাইড্রোজেনের সাথে কি পরমাণুর সাথে একক বন্ধনে আছে, দেখো এটা সিঙ্গেল বন্ড, এটাও সিঙ্গেল বন্ড, এটাও সিঙ্গেল বন্ড, এটাও সিঙ্গেল বন্ড, তাই না। এবার চলে আসো তুমি প্রশ্নে, দেখো প্রশ্নে তোমায় কি বলছে, মিলিয়ে দিচ্ছে এটা। দেখো প্রশ্নে বলছে লুইস কাঠামো দেখা, বলছে কার্বন পরমাণু হাইড্রোজেনের পরমাণুর সাথে দ্বিবন্ধনে আছে না, এটা সিঙ্গেল বন্ডে ছিল, দেখলাই তো। বলছে কার্বন পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে ত্রিবন্ধন আছে না, 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে আছে কিন্তু সিঙ্গেল বন্ডে আছে। বলছে একটি কার্বন পরমাণু 2টি হাইড্রোজেন, তো এখানে প্রথমেই বাদ হয়ে গেল, তার মানে কি এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এখানে তো কি লেখা আছে? একটি কার্বন পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে একক বন্ধনে আবদ্ধ আছে, দেখলাই তো একক বন্ধনে আবদ্ধ আছে, 4 জনে আছে, তাই না। তো এটাই হচ্ছে লুইস কাঠামো, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এটাও একটা তোমার কি বলবো কমন সেন্সের প্রশ্ন। কি বলছে? রবি একটি অ্যাকোরিয়াম কিনেছেন এবং জেনে অবাক হয়েছিল যে অ্যাকোরিয়ামগুলিকে নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। বলছে কেন নিয়মিত পরিষ্কার করা গুরুত্বপূর্ণ? বলছে মৃত মাছ এবং গাছপালা জলে ফেলা উচিত নয়, বরং মাটিতে ফেলা উচিত। তো এর সাথে পরিষ্কারের কোনো সম্পর্ক আছে কি?
বলছে মৃত মাছ এবং গাছপালা অ্যাকোরিয়ামের বায়ু চলাচল ব্যবস্থার ক্ষতি করে। এটা কোনো ব্যাপার না, বায়ু চলাচলের ব্যবস্থা ক্ষতি কি করে করে? মানে তার মানে সমুদ্রের নিচে যেসব জাল আছে মানে মাছরা সেগুলো মরে যাচ্ছে তো কি বায়ু চলাচল নিষিদ্ধ হয়ে যাচ্ছে? আর ভেতরের মধ্যে বায়ু চলাচল করবে কি করে? প্রথম ব্যাপার তো এটাই যে জলের ভেতরে বায়ু কি করে চলাচল করবে। বলছে মৃত মাছ এবং গাছপালা অণুজীব দ্বারা পচে যায় এবং দুর্গন্ধ নির্গত করে। হ্যাঁ, এটা একটা হতে পারে, তাই না? এটাই হতে পারে। এটা একটা কি মৃত মাছ এবং গাছপালা অণুজীব পচে যায় এবং দুর্গন্ধ নির্গত করে, সেই জন্য পরিষ্কার করা উচিত। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। বলছে মৃত মাছ গাছপালা অ্যাকোরিয়ামে বিদ্যুৎ সরবরাহের ক্ষতি করে না, এটা কোনো কারণ না, তাই না? তো সঠিক অ্যান্সার কি হবে তোমার? এটা তোমার কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, কমন সেন্সের ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোনটি সমজাতীয় ধারার সঠিক সংজ্ঞা? বলছে একই রকম আণবিক ভর এবং যৌগের একটি সিরিজ না। সমজাতীয় মানে কি? এক সমান, সবাই এক সমান, তাই না? এখানে ভরের কোনো ব্যাপার নাই। সমজাতীয় কিসে হয় তোমার? ওই হোমোজোলাস সিরিজ যেটাকে বলে। বলছে একটি কার্যকরী গোষ্ঠী এবং একই রকম রাসায়নিক বৈশিষ্ট্যযুক্ত যৌগের একটি শ্রেণী। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। সমজাতীয় শ্রেণী এটাকেই বলে, একটি কার্যকরী গোষ্ঠী এবং একটি মানে একই রকম রাসায়নিক বৈশিষ্ট্যযুক্ত যৌগের একটি শ্রেণী। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে বাগান একটি বাস্তুতন্ত্র কেন? বলছে এতে কেবল উদ্ভিদ, গাছ, ফুলের মতো জৈব উপাদান আছে না, এর মতো জীবজন্তুও থাকে, তাই না? বলছে এতে বসবাসকারী জীবগুলি একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে এবং অজৈবিক কারণগুলো দ্বারা প্রভাবিত হয় না। প্রভাবিত তো হয় তো, একসাথে বসবাস করে ঠিকই, কিন্তু যেসব অজৈবিক উপাদান যে প্রকৃতিতে আছে সেগুলো তো এদেরকে প্রভাবিত করছেই। বলছে এতে বসবাসকারী জীবগুলি একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে এবং অজৈবিক কারণ দ্বারাও প্রভাবিত হয়। হ্যাঁ, এটা হতে পারে। 4 নাম্বার দেখো, বলছে এদের জৈবিক উপাদান হিসেবে উদ্ভিদ, গাছ, পোকামাকড়, ব্যাঙ, পাখি ইত্যাদি উভয় প্রাণী রয়েছে। আর অজৈবিক, অজৈবিক কোথায় গেল? তাই জন্য এটাও হবে না। তো অপশন নাম্বার সি তোমার একদম কারেক্ট অ্যান্সার আছে। ঠিক আছে, আর রেলওয়ে বোর্ড এটাই তোমার মানে অ্যান্সার সঠিক নিয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে বিক্রিয়াশীলতা সিরিজের শীর্ষে কোন ধাতুটি অবস্থিত? দেখো এই কোশ্চেনটা গ্রুপ ডিতে তোমাদের কতবার পুছেছে। আর দেখো প্রিভিয়াস 2024 যে জুনিয়র ইঞ্জিনিয়ার সেখানেও জিজ্ঞেস করেছে, এএলপিতেও এসছে, টেকনিশিয়ানেও এসছে, সব জায়গাতে এসছে। আমি তোমাদেরকে কি বলেছিলাম? সবার প্রথমে কি আছে? পটাশিয়াম, তারপর কি হবে? সোডিয়াম, তারপরে কি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তাই না? তারপরে কি অ্যালুমিনিয়াম, তারপরে তোমার কি জিঙ্ক, তারপরে তোমার কি আছে? লোহা, তারপরে কি লেড, তারপরে কি হাইড্রোজেন, তারপরে তোমার কি সিলভার, সোনা, প্ল্যাটিনাম, তাই না? এবার এটাকে আমি মনে রাখার কি বলেছিলাম দেখো, বলেছিলাম কি কনকা মাঙ্গে অলজিন ফের লেড হ্যাঁ, সিলভার, সোনা, প্ল্যাটিনাম। আমি তোমাকে এইভাবে মনে রাখতে বলছিলাম, সে তোমরা যেভাবে ইচ্ছা মনে রাখো। তোমার মোট কথা এটা তোমার পরীক্ষায় যদি আসে তো তুমি সেটাকে অ্যান্সার করে আসতে পারো। আমি এইভাবে মেনেছিলাম। কনকাতে দেখো, কনকা পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, কনকা। এমজি দিয়ে মাঙ্গে, আলজিন অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফের মানে এটা লোহা, এফি দিয়ে ফের করে দিয়েছি। এফি কি হয়? আয়রন। ফির লেড হ্যাঁ আর হাইড্রোজেন। এটা কি? সিলভার, সোনা, প্ল্যাটিনাম। সব থেকে বেশি অ্যাক্টিভ মানে রিঅ্যাক্টিভ কি? পটাশিয়াম। সব থেকে কম কি? প্ল্যাটিনাম। এবার দেখো কি বলছে, সিরিজের শীর্ষে অবস্থিত। শীর্ষে কি আছে? পটাশিয়াম, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি একটি তারের ক্ষেত্রফল পরিবর্তন না করে তার দৈর্ঘ্যকে 4 গুণ প্রসারিত করা হয় তাহলে এর প্রতিরোধের ক্ষমতার প্রভাব কি প্রভাব পড়বে? এটাও 4 গুণ হয়ে যাবে, তাই না? কেন? দেখো আর সমান সমান রো এল বাই এ। এবার বলছে দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, যখন এটাকে দৈর্ঘ্যকে 4 গুণ প্রসারিত করা হচ্ছে, আর ড্যাশ আমি করে দিলাম রো, এটাকে 4 গুণ করে দেওয়া হচ্ছে 4L। আর প্রতিরোধ আর কি বলছে? ক্ষেত্রফলের কোনো পরিবর্তন না, এ এরকমই আছে। তো এটাকে আমি লিখতে পারি আর ড্যাশ সমান সমান রো এল বাই এ ইন্টু 4 লিখতে পারি। তাহলে এই যে রো এল বাই এ এটাকে আমরা আর লিখতে পারি। তো প্রথমে আর ছিল, পরে কি হলো? 4R হয়ে গেল। তাহলে কি 4 গুণ বৃদ্ধি পাচ্ছে, তাই না? এটা তোমরা মুখে মুখে করে দিতে পারতা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে বায়ুমণ্ডলে ওজোন স্তরের ক্ষয় নিম্নলিখিত কোনটির কারণে হয়? এটা পড়লে আমি ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। এটা কি হয়? আমাদের এসি, ফ্রিজ, জেনারেটর এসব থেকে নির্মাণ হয়। এটা কাকে ক্ষয় করছে? আলট্রাভায়োলেট যে আসছে আমাদের, আলট্রাভায়োলেট সূর্য থেকে যে আলট্রাভায়োলেট রশ্মি আসে সেটা কি ওজোন স্তর সেটাকে আসতে দেয় না। আর ক্লোরোফ্লোরোকার্বন কি করছে? আলট্রাভায়োলেটকেই ক্ষয় করে মানে সরি ওজোন স্তরকেই ক্ষয় করে দিচ্ছে, তাই না? চলো আজকের দেখো লাস্ট কোশ্চেন যেটা আমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে বিশুদ্ধ লবণাক্ত দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন আয়ন বিজারিত হয়? হাইড্রোজেন আয়ন বিজারিত হয়। এটা তো একদম সোজা কোশ্চেন ছিল, মানে এটা জাস্ট মনে রাখার জন্য। হাইড্রোজেন প্লাস আয়ন কি হয়? ক্যাথোডে হয়। আর যদি জিজ্ঞেস করে যে মানে অ্যানোডে কি হয়, তখন তো মনে রাখবো OH হয় অ্যানোডে, তাই না? চলো, তো এই ছিল দেখো আজকে আমাদের ক্লাসটা তোমরা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? আর
তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষা দিবা এই সায়েন্সের এই ক্লাসটা করে যাও, দেখবা এই ক্লাস থেকেও তোমাদের অনেক সেমই ধরনের প্রশ্ন তোমাদের আসছে, তাই না? আর যারা 2024-এর এক্সাম দিবা তাদের জন্য বেস্ট প্র্যাকটিস তো তোমার প্রিভিয়াস ইয়ার ছাড়া বেস্ট প্র্যাকটিস কি হতে পারে তুমি বলো? যে কোনো টিচার তোমাকে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করাবে, যত হিন্দিভাষী রাজ্য আছে তারা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করে, আমরাও কেন পিছন পড়ে থাকবো, তাই না? আমরাও প্র্যাকটিস করে যাবো, যা হবে দেখা যাবে, ঠিক আছে? আর সায়েন্সের কি বলতো, সায়েন্সের তো ফ্যাক্ট না, এটা তো ইতিহাস ভূগোল বা অন্য কিছু না যে তোমার বাড়তে কমতে চেঞ্জ হয়, এটা চেঞ্জ না, যা আছে তাই থাকবে। তো সেই হিসাবে তোমাদেরকে পড়তে হবে, তাই না? তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।